পরিস্থিতিটা এমন হতে যাচ্ছে, এইটা যদি আইনি ভিত্তি না থাকে সবচেয়ে বিপদগ্রস্ত হবে শুধুই এনসিপির ছাত্রগুলো, আর কেউ বিপদগ্রস্ত হবে না। তাহলে প্রত্যেকেই আইনি ভিত্তি দিত। যদিও তারা মুখে বলেন জুলাই আন্দোলনে ছিলেন, এবং জুলাই আন্দোলনে যারা ছিলেন সত্যি সত্যি সেটা বিশ্বাস করতে হবে আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগের বিশ্বাস করতে হবে কারা কারা, এবং আওয়ামী লীগ সেটা বিশ্বাস করে, কারণ আওয়ামী লীগ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের সাথে বিগত 16 বছর সহাবস্থান করেছে। দর্শক, সেই সকাল 7:30টায় সেনা অফিসারদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওয়াকারের অবস্থা দেখতে পাচ্ছি না, সাথে দেখতে পাচ্ছি আমাদের ইনুশাক, তাদেরকে এই বিশেষ জেল বানানোর জন্য অনুমতি দিচ্ছেন। উনি অনুমতি দিচ্ছেন বাংলাদেশে যেটা কখনো নাই। এসি বাস রঙও আলাদা, পুলিশ ভ্যানের রং নীল রঙ, উনি রাখেন না, সবুজ রং দিচ্ছে। এই জুলাই সনদ স্বাক্ষর করে কি পেল বাংলাদেশের জনগণ, কি পেল বাংলাদেশের রাজনৈতিক দল, এবং কি পেল সরকার, এবং কি পেল জুলাই চেতনাধারীরা? এটা এখন অনেক বড় আলোচনার বিষয়, চলছে আলোচনা। দাবি ছিল এটা একটা আইনি ভিত্তি দরকার, আদতে কি সে আইনি ভিত্তি পেয়েছে সেটা নিয়ে আলোচনা করব। কি হলো জুলাই সনদ দিয়ে, কি পেলাম আমরা? যারা এই জুলাই সনদে স্বাক্ষর করেছেন এবং যারা করেননি, এমন কোন সার্কেল নাই যারা দাবি করেননি যে তারা জুলাই চেতনা ধারণকারী, অথবা জুলাইয়ের যে গণ অভ্যুত্থান বা বিপ্লব অথবা আন্দোলন যা কিছু বলেন না কেন, সবাই নাকি সব দল মত নির্বিশেষে এটা নিয়ে সবাই শরিক হয়েছে। তাহলে জুলাই সনদে যারা স্বাক্ষর করেছে তারা সব জুলাই চেতনাধারী, এই তো অর্থ দাঁড়ায়। আর যারা স্বাক্ষর করেনি তারা এনসিপি, তখন যারা ছাত্র হিসেবে আন্দোলন করেছিল, তাহলে তারা কি জুলাই চেতনাধারী না? গোটা বাংলাদেশে কেউ বিশ্বাস করবে যে এনসিপির ছেলে পেলেগুলো জুলাই চেতনাধারী না? সুতরাং জুলাই চেতনাকে যারা অ্যালাউ করতে চায়নি, আমার মনে হয় তারাই ওখানে স্বাক্ষর করেছে। তার নয়তো ওদের স্বাক্ষর ছিল ম্যান্ডেটরি, এবং ওদের স্বাক্ষর ছাড়া জুলাই সনদটা হওয়াটা আমার কাছে ব্যক্তিগতভাবে যুক্তিযুক্ত নয়। কথাটা বললেই বলবে এনসিপির পক্ষপাতিত্ব করি, নো। কারণ আজকে যদি কোনোদিন যদি এই জুলাই চেতনা বিরোধী অর্থাৎ পতিত সরকার বিরোধী তারা পরীক্ষিত, এবং কোনোদিন যদি বিচার হয় এদের, তাহলে একমাত্র এদেরই বিচার হবে। কেননা জুলাই সনদে যেটা স্বাক্ষর করেছে সেটা শুধুই জনগণের সাথে প্রতারণা করা হয়েছে। সে কারণে এই প্রতারণার মাধ্যমে জুলাই চেতনাকে একটা কবর দেওয়ার একটা পায় তারা বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। কেন মনে হচ্ছে সেটা বলছি। জুলাই সনদ যারা স্বাক্ষর করেছেন, মঞ্চে উপবিষ্ট ছিল কতগুলো দল, তার ভিতরে বড় দল হিসাবে ছিল এখানে বিএনপি এবং জামাত, এই দুই দল। এনসিপি ছিল না। গণফোরামের প্রধান কর্তা ডক্টর কামাল হোসেন, আর যাই হোক সে একটা হেভিওয়েট, সেই গণফোরামের লোক ওখানে ছিল, কিন্তু তারা স্বাক্ষর করেনি। তাহলে এই মুহূর্তে মনে হচ্ছে যে এনসিপির যারা স্বাক্ষর করেনি, এদিকে গণফোরাম স্বাক্ষর করেনি উপস্থিত থেকেও, টু সাম এক্সটেন্ট তারা, আমি জানি না কেন করেনি, কিন্তু মনে হলো এনসিপি কে তারা সমর্থন করেছে। পাশাপাশি যদি আমি যাই, যারা স্বাক্ষর করেছেন এখানে এই জুলাই সনদটাকে কি বলে আখ্যায়িত করেছে আলী রিয়াজ সাহেব, উনি বলছেন নাগরিকের সাথে রাষ্ট্র ও রাজনৈতিক দলের একটি সামাজিক চুক্তি। আর চুক্তি মানি হচ্ছে যত দল এটার ভিতরে, যত পক্ষ এটার ভিতরে থাকবে, প্রত্যেকের এখানে একটা স্বার্থ থাকতে হবে। তাহলে যারা সরকার পক্ষে যিনি ছিলেন, যারা সরকার ছিলেন, তাদের স্বার্থ কি? তাদের স্বার্থ জুলাই সনদে স্বাক্ষর করবেন, তারপরে নির্বাচন হবে, ওনারা একটা সেফ এক্সিট পেয়ে যাবেন। কেননা জুলাই সনদে আইনি ভিত্তি শুরু থেকে দিতে চায়নি, এখনো দেওয়া হয়নি, তারপর এটা স্বাক্ষরিত হয়েছে। সে কারণে বলছি, যাদের চাপ বেশি, যারা দলে ভারী, তাদের প্রেসারে উপরে ভিত্তি করে এই জুলাই সনদ করে সরকার তার সেফ প্যাসেজ নিয়েছেন। আর যারা বড় দল হিসাবে এখানে স্বাক্ষর করেছেন, পরিষ্কার নির্বাচনের দিকে আগাইতে চান এবং নির্বাচন করে ক্ষমতায় যাবেন, শুধু এটাই স্বপ্ন, আর কোনো স্বপ্ন নেই। আর জামাত ইসলামের কারবার হলো এরকম যে সব দিকে থাকবো, কেননা তার তো ব্লেমের অন্ত নাই তার বিরুদ্ধে, কখনো স্বাধীনতার বিপক্ষে শক্তি হয়ে যায়, কখনো মিত্র হয়ে যায় বিভিন্ন দলের। সুতরাং সে ওখানে স্বাক্ষর করেছে ঠিকই, কিন্তু বলে রেখেছে এটা আইনি ভিত্তি দরকার। আরো একটা ব্যাপার আছে, আজকে আবার তারা বলেছেন যে পিয়ার পদ্ধতি, তারপরে লেভেল প্লেইং ফিল্ড, এরকম 5 দফা তাদের যে দাবি ছিল সেগুলো তারা চলমান রাখতেছে। তার মানে ওই একই পথের পথিক সব। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, সকাল একটা বিকাল একটা, স্বাক্ষর দিয়েছি তো কি হয়েছে, দাবি নিয়ে মাঠে থাকবো। আবার যারা ক্ষমতায় যাবে, স্বাক্ষর দিয়েছে তো কি হচ্ছে, ক্ষমতায় গেলাম, এটা পালন করলাম না। মুদ্রা কথা, জুলাই চেতনাকে কেন যেন কবর দিতে চাচ্ছে সবাই। আর একটা বিষয়, এই যে যারা সই করেছে এখানে, বললামই তো যে বড় দুইটা দল প্রাথমিকভাবে, তাদের দুইজন 4জন প্রতিনিধি ছিল। আর যারা ছিল তাদের স্বার্থ কি? তারা স্বাক্ষর করলেই কি আর না করলেই কি? তারা সব দল মিলে একত্র হলে 25টা দলে 25 ট্রাক বাস লোক বলে তাদের সমস্ত নেতাকর্মী কাবার হয়ে যায়। তারা কেন করেছে স্বাক্ষর? না করলেও কিছু আসে না, করলেও কিছু আসে যায় না। সিম্পলি তারা করেছে বড় রাজনৈতিক দলের রাজনৈতিক অনুকম্পা পেয়ে এমপি হওয়ার জন্য। 25টা দলের থেকে যদি 25 জন এমপি হয়, সেটা তাদের জন্য বিশাল ব্যাপার, সেজন্য তারা স্বাক্ষর করেছে। আর যারা স্বাক্ষর করেনি এনসিপি, পরিষ্কার তারা বুঝিয়ে দিল এটা কোনো দায়বদ্ধতা নেই এই চুক্তির। দ্বিতীয় কথা হচ্ছে, কতজন জনগণ রিপ্রেজেন্ট করেন মূলত ওই 4 ব্যক্তি, দুইটা বড় দলের,
এই 4 জন ব্যক্তি কি 18 কোটি লোককে রিপ্রেজেন্ট করে? অফকোর্স নট। স্টেট যদি হিসাব করি, দলবিহীন জনগণ এই মুহূর্তে মিনিমাম ন্যূনতম 40% আছে। তাহলে 40%-এর প্রতিনিধিত্ব কারা করেছে? বাংলাদেশে ব্যবসায়ী কমিউনিটি আছে, বড় স্টেক হোল্ডার, কর্পোরেট হোল্ডার, বড় বড় ব্যবসায়ী আছে, বড় বড় ব্যবসায়ী সমিতি আছে, এফবিসিসিআই, ডিসিসিআই, তো বিজেএমই, বিএস, নানান ধরনের আছে। তাদের প্রতিনিধিত্ব কোথায়? বাংলাদেশে এই সমস্ত ব্যবসায়ী স্টেক হোল্ডার যারা বাদ দিছে কিভাবে? প্রশ্নই ওঠে না। কারণ এই স্টেক হোল্ডার উপর ডিপেন্ড করে সমস্ত রাজনীতিবিদ। এরা ব্যাংকের টাকা লুট করার পর এদের থেকে সুবিধা নিয়ে যায় তারা, এবং সুবিধা নিয়ে তাদেরকে শেল্টার দেয়। সেই স্টেক হোল্ডারের দরকার ছিল। আসেন মিডিয়া জগৎ, পত্রিকা জগৎ, তারা সেখানে যারা উচ্চ শ্রেণীর সাংবাদিক, মিডিয়া জগতের লোক, তারা কি দেশের জনগণ নয়? তাদের প্রতিনিধিত্ব কোথায়? আসেন কৃষক শ্রমিক, আলাদা আলাদা সব জায়গায় সমিতি আছে। আমি দেখতে চেয়েছিলাম জনগণের সম্পৃক্ততা কতটা করা যায়। মাত্র 4টা লোকের স্বাক্ষরে 18 কোটি লোকের প্রতিনিধিত্ব হবে? অ্যাবসার্ড, উই ক্যানট অ্যালাউ ইট। এবং এটা কোনো চুক্তি হয় নাই, এবং ওই জনগণের কোনো স্বার্থ এখানে দেখা হয় নাই। যারা দলের সাথে সম্পৃক্ত তাদের কোনো স্বার্থ বলতে কি আছে? তাদের দল যেটা করবে সেটাই হবে। বরং তাদের দল ক্ষমতায় গেলে তারা আজকে যে কর্মগুলো করছে সেগুলো ধামাচাপা দিয়ে চলে যাবে। এই হলো থিওরি বাংলাদেশের রাজনীতি। এইবার আসেন, যদি এটাকে কার্যকর করে না করে, ভবিষ্যতে যদি কার্যকর না করে, তাহলে কি হবে? এটাকে এনফোর্স করার জন্য, এটাকে বাধ্য করার জন্য কোনো গ্যারান্টি ক্লজ বা কোনো গ্যারান্টর আছে যে এরা মধ্যস্থতা করে এটাকে কনফার্ম করবে বা বাধ্য করা যাবে? এটা কি ধরনের চুক্তি? যেই চুক্তি বলবৎ করার জন্য কোনো উপায় নাই, সেই চুক্তি কোনো চুক্তি নাই আইনের ভাষায়। এটা শুধুই প্রহসন এবং জনগণের সাথে প্রতারণা। জনগণকে বুঝতে হবে যে এই চুক্তি না মানলে কার্যকর করার উপায় কি। আরেকটা কথা বলা আছে, কেউ বলছে যে এইটার সাথে নির্বাচনের সম্পর্ক নাই। অফকোর্স নাই, নির্বাচনের সম্পর্ক নাই। এটার সাথে নির্বাচনের সম্পর্ক তখনই হবে যখন এই জুলাই সনদে যা লেখা আছে তার ভিত্তিতে, তার আলোকে নির্বাচন হবে। যেখানে উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ বলা হয়েছে, পিআর সিস্টেমের কথা আনা হয়েছে, নোট অফ ডিসেন্ট, বিভিন্ন বিষয় আছে। এটার আলোকে যেহেতু নির্বাচন হচ্ছে না, সুতরাং এটার সাথে নির্বাচনের সম্পর্ক নাই। তো ইন এডিশন এটা একটা প্রহসনমূলক একটা এগ্রিমেন্ট করছে, যেখানে স্বার্থ সংরক্ষিত না করলে রাজনীতিবিদ একতরফা দেশটাকে আবারও লুটে পুটে খায়, সেটা প্রতিরোধ করার কোনো ক্লজ রাখা হয়নি। সুতরাং এই চুক্তি কোনো চুক্তি নয়, এটা জনগণকে ধোঁকা দেওয়া হয়েছে, এবং জুলাই চেতনাকারী যারা সত্যিকার অর্থে, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। সুতরাং এই চুক্তি কোনো চুক্তি নয়, এবং এটা কোনো আইনি ভিত্তি দেওয়া হয় নাই। যার কোনো আইনি ভিত্তি নাই, যেখানে দলবিহীন জনগণের কোনো প্রতিনিধিত্ব নাই, এবং মাত্র 4টা, মূলত 4 জন লোক যারা কিছু জনগণ রিপ্রেজেন্ট করেন, সেটা শুধু তাদের দলের। এই দলবিহীন জনগণ যারা আছে তারা অবশ্যই এই মুহূর্তে এই ধরনের প্রহসনের মাধ্যমে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়াটা একেবারেই পছন্দ করে না। কারণ আমি জনগণ, আমি জনগণের অংশ, আমার সাথে জনগণের কথা হয়। যদি বলে কি আপনি কি সব জনগণ জানেন না, আমার সাথে 20 জনের কথা হলে 20 জনই বলে আমাদের প্রতিনিধিত্ব নাই। সুতরাং আমরা এভাবে চাই না। এভাবে নির্বাচন এলে সে আগের গয়রহ, শুধু হয়তো দলের নাম পরিবর্তন হবে। আমার সাথে যদি ডেইলি 5 জনের কথা হয়, তাহলে একই কথা বলে। সুতরাং জনগণের রিফ্লেকশনটা পরিষ্কার আমরা জানি। দলের সাথে সম্পৃক্ত মাত্র 40% লোক, 2টা বড় দল মিলে, যারা এই মুহূর্তে বড়। এবং এই বড় দলটা, সবচেয়ে বড় দলটা, আমি নিশ্চিত করে বলতে পারি তারা জানেন এবং বিশ্বাস করেন যে নির্বাচনের পথটা মসৃণ নয়, এবং তারাও এ নিয়ে সন্দেহে আছেন। কোনো সন্দেহ নাই যে নির্বাচনের পথটা মসৃণ নয়, এবং নির্বাচনটা শুদ্ধ হবে, আদৌ হবে কি হবে না সে ব্যাপারে তাদের যথেষ্ট সন্দেহ আছে। কারণ তাদের মানসিক উইল ফোর্স আমরা দেখতেছি। এই ধরনের নির্বাচন করার জন্য কিন্তু জুলাইটা আসেনি। আবারও বলছি, জুলাই সনদ এর পরিস্থিতিটা এমন হতে যাচ্ছে, এইটা যদি আইনি ভিত্তি না থাকে, সবচেয়ে বিপদগ্রস্ত হবে শুধুই এনসিপির ছাত্রগুলো, আর কেউ বিপদগ্রস্ত হবে না। তাহলে প্রত্যেকেই আইনি ভিত্তি দিত। যদিও তারা মুখে বলেন জুলাই আন্দোলনে ছিলেন, এবং জুলাই আন্দোলনে যারা ছিলেন সত্যি সেটা বিশ্বাস করতে হবে আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগের বিশ্বাস করতে হবে কারা, এবং আওয়ামী লীগ সেটা বিশ্বাস করে। কারণ আওয়ামী লীগ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের সাথে বিগত 16 বছর সহাবস্থান করেছে। কোন রাজনৈতিক দল তাদেরকে কোনোভাবেই কাবু করতে পারেনি। কিন্তু আজকে যারা স্বাক্ষর করেছেন, তাদেরকে যদি আওয়ামী লীগ নিশ্চিত করে বিশ্বাস করত, এবং যারা স্বাক্ষরকারী তারাও যদি বিশ্বাস করতেন যে আওয়ামী লীগ তাদেরকে বিশ্বাস করে জুলাই চেতনাকারী হিসাবে, তাইলে তারা এটাকে আইনি ভিত্তি দেওয়ার চেষ্টা করতেন, কিংবা আইনি ভিত্তি দেওয়ার বিষয়টা একেবারে নিশ্চিত করে স্বাক্ষর করতেন। এবং এই স্বাক্ষরটার মানে হচ্ছে, এই স্বাক্ষর, এনসিপি বাদের স্বাক্ষরটা এক্সিকিউট করার মানেটাই হচ্ছে এই যে জুলাই চেতনা ধামাচাপা দেওয়ার কৌশল। এবং ওই জুলাই চেতনা ধামাচাপা দেওয়ার কৌশল মানে হচ্ছে, যারা আন্দোলন সত্যিকার করেছে এনসিপি, তারা বিপদগ্রস্ত, তাদের একুল সব যাচ্ছে, এবং তারা সামনে শাস্তির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আজকের এই জুলাই সনদে যে স্বাক্ষর হইলো, জনগণের সাথে প্রহসনমূলক যে স্বাক্ষর হলো, তার ভিত্তিতে আমি এখন চিন্তিত যে এই যে জুলাই চেতনাধারী এনসিপি বা ছাত্র সমাজ যারা আন্দোলনের সাথে সক্রিয় ছিল, তাদেরকে দ্বিতীয় কোনো আন্দোলনের দিকে ধাবিত করা হচ্ছে কিনা। যদি সত্যি কোনো দ্বিতীয় আন্দোলনের দিকে ধাবিত হয় তারা, সেটার জন্য দায়ী থাকবে এই প্রহসনমূলক জুলাই সনদ স্বাক্ষরের তারিখটি বা দিনটি। এই জুলাই সনদ
প্রহসনের জুলাই সনদ সম্পাদন করে ওই জুলাই চেতনাধারী ছাত্রদেরকে আবারও হয়তোবা ধাবিত করা হচ্ছে অন্য আরেকটা আন্দোলনের দিকে, এবং এটার দায় বহন করতে হবে তথাকথিত জুলাই সনদে স্বাক্ষরকারী সমস্ত রাজনৈতিক দলগুলোর। এবং সেই হাজির করার ক্ষেত্রে আমরা দেখেছি প্রিজন ভ্যান, নতুন একটি প্রিজন ভ্যান যেটি শীতাতাপ নিয়ন্ত্রিত। গত 2 দিন থেকে এই শীতাতাপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান জেল কর্তৃপক্ষ তৈরি করেছে, এরকম একটি ভিডিও চিত্রও আমরা ছড়িয়ে পড়তে দেখেছিলাম। সেখানে 3-4টি কম্পার্টমেন্টে ভাগ করা প্রিজন ভ্যানের ভেতরে একটি বড় কম্পার্টমেন্ট, সেখানে অন্তত 12 জন কিংবা একটু চাপাচাপি করে বসলে 15 জনের বসার মতো পরিবেশ রয়েছে, এবং সেগুলো সবই হচ্ছে চেয়ার, মানে বাসে যেরকম চেয়ার থাকে সেরকম বেশ মানে ভালো ভালো চেয়ার, এবং সেটা সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত। সিসিটিভি রয়েছে তার ভেতরে, বেশ ভালো আধুনিক অবস্থা। সেই প্রিজন ভ্যানেই সেনা কর্মকর্তাদের আনতে দেখলাম। বিভিন্ন সূত্র জানাচ্ছে যে এই প্রিজন ভ্যানটি গত রাতেই সেনানিবাসে গিয়ে অবস্থান নেয় এবং খুব সকালে তাদেরকে নিয়ে আসা হয়। এবং নিয়ে আসার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা গেছে, নিয়ে আসার আগে থেকে ভোর 5টা থেকেই, মানে ভোর 5টার আগে থেকেই আদালত চত্বরে যেমন বিপুল সংখ্যক পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়, তেমনি সেনাবাহিনীর গাড়ি মুহুর্মুহু টহল দিতে থাকে ক্যান্টনমেন্ট গেট থেকে আদালত চত্বর পর্যন্ত এই এলাকায়। এবং তাদেরকে যখন আনা হয় তখন পুরো রাস্তায় বিজিবি, আর্ম পুলিশ, সেনাবাহিনীর সদস্য সবাইকেই দেখা যায় যে একেবারে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তাকে সকাল 7টার আগে ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে বের করা হয়েছে। এবং মোটামুটি ওই সময়টাতে খুব একটা রাস্তায় লোকজন থাকে না, সেই অবস্থাতেই তাদেরকে নিয়ে আসা হয়েছে। এবং এই দিন বিশেষ করে আদালত সকাল 8টাতেই বসবে এরকমটা প্রস্তুতিও ছিল। তাদেরকে আদালতে হাজির করা হলো 7:30টায়, 8টায় কার্যক্রম শুরু হয়েছিল। এরপরে যেটা হলো সেগুলো আপনারা ইতিমধ্যেই জেনেছেন। সেই হওয়াগুলোর, অর্থাৎ তাদেরকে জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণ করা, এবং জেল হাজতে প্রেরণের ক্ষেত্রে বিভিন্ন আবার মতামত যে কোন জেলে যাবে কোন জেলে যাবে না, সেরকম প্রেক্ষাপটে সেনাবাহিনীর এই তাদেরকে আদালতে হাজির করা নাকি এটা অন্য কিছু, প্রসিকিউশন কি বলছে, পরবর্তী অবস্থা কি হতে পারে, আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে যে প্রচারণা করছে সেগুলোও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সেগুলো খুবই গুরুত্ববহ হতে পারে এই মামলার ক্ষেত্রে। সেগুলো নিয়েও আলোচনা করে বোঝার চেষ্টা করব সার্বিক অবস্থাটা কি দাঁড়ালো এখন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সেনা কর্মকর্তাদের যে আদালতে উপস্থিত করা হলো, তারপরে তাদের জামিন চাওয়া হয়েছে। আইনজীবীরা সেনা কর্মকর্তাদের আগেই কোর্টে উপস্থিত হয়েছিলেন, খুব সকালে তারা উপস্থিত হয়েছিলেন এবং তাদের জামিন চেয়েছিলেন। সেই জামিন কোর্ট স্বাভাবিকভাবেই দেবে না, এটাই স্বাভাবিক। তাদেরকে জেলে পাঠানো হয়েছে, এবং জেলে পাঠানোর ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে তাদেরকে আবার সেনানিবাসে, ওই প্রিজন ভ্যান সেনানিবাসে ফিরিয়ে নিয়ে গেছে। এরই মাঝে আমরা তো জানি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির আদেশে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেনাবাহিনীর সেনা সদরের একটি ভবনকে সাব জেল করা হয়েছে, সেই সাব জেলেই তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেছেন যে আদালত বলেছে তাদেরকে কারাগারে প্রেরণ করার কথা। আদালত নির্ধারণ করবে না কোন কারাগারে আসামিরা থাকবে, এটা নির্ধারণ করবে কারা কর্তৃপক্ষ। কারা কর্তৃপক্ষ ডিসাইড করবে যে এই আসামি কোন কারাগারে থাকবে। সেই ক্ষেত্রে কারা কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেবে সেটাই সিদ্ধান্ত। তিনি ব্যাপারটাকে একটু সেনা সদরের স্পেশাল কারাগার যেটা, সেটা নিয়ে একটু মানে অন্যভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন। তাদেরকে সাব জেলে মানে সেনা সদরে নিয়ে যাওয়া হলো, এবং সেনা সদর থেকে যেরকম তথ্য এর আগে প্রথম আলো নিশ্চিত করেছিল সেটাই বাস্তবায়িত হলো। প্রথম আলো সেনা সদরের রেফারেন্স দিয়ে বলেছিল যে যতদিন পর্যন্ত বিচারের রায় না হচ্ছে, বিচার সম্পূর্ণ না হচ্ছে, ততদিন পর্যন্ত এদেরকে সেনা সদরে তারা সেনা হেফাজতে রাখতে চায়। বিচারের রায় হয়ে যাওয়ার পরে কার্যকর হওয়ার ক্ষেত্রে তারা যদি তাদের শাস্তি হয় তাহলে সেটা পরবর্তী পদক্ষেপে সাধারণ যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাছে তারা প্রেরণ করবে। সেটাই হলো শেষ পর্যন্ত। তার মানে হচ্ছে যে আদালত, সরকার এবং সেনাবাহিনীর মধ্যে এই ক্ষেত্রে একটা সমঝোতা আমরা হতে দেখলাম। তার মানে ব্যাপারটা আর সরকার ভার্সেস সেনাবাহিনী ভার্সেস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো না, মূলত প্রসিকিউশন, চিফ প্রসিকিউটর, এই যে দ্বান্দ্বিক পরিস্থিতিগুলো তৈরি হয়েছিল সেই দ্বান্দ্বিক পরিস্থিতিগুলো থাকছে না। এদিকে আসামিদের যে 15 জন আসামিদের আইনজীবীরা তাদেরকে নির্দোষ দাবি করছেন। প্রথম আলো এই ব্যাপারে একটা শিরোনাম করেছে, প্রথম আলো শিরোনামটা দেখে নিতে পারেন। শিরোনামে তারা বলছে আত্মসমর্পণকারী সেনা কর্মকর্তারা নির্দোষ, অপরাধীরা পালিয়েছেন, এমনটা বলেছেন আইনজীবী। প্রথম আলো যখন এই কথা বলছে তখন আপনারা অন্য
দুটি গণমাধ্যমের দুটি ভিন্ন শিরোনামও দেখে নিতে পারেন, যেখানে সমকাল বলছে আত্মসমর্পণ করা 15 সেনা কর্মকর্তা নির্দোষ, সত্যিকারের অপরাধী ভারতে। এভাবে যখন তারা বলছে তখন প্রথম আলো আরেকটি ফটোকার্ড দিয়ে আরেকটি শিরোনামে বলছে 15 সেনা কর্মকর্তাকে সাব জেলে রাখা হবে, এই সিদ্ধান্ত হয়েছে। এরকম বিভিন্ন গণমাধ্যমের বিভিন্ন রকমের খবর আমরা দেখেছি আজকে সারাদিন। কিন্তু এই যে সাব জেলে রাখা এবং প্রিজন ভ্যান, স্পেশাল প্রিজন ভ্যানে আনা, এই দুটো নিয়ে নতুন বিতর্ক যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে সেনা কর্মকর্তায় আরেকজন মেজর জেনারেল জিয়াউল আহসান, যাকে এর আগেই গ্রেপ্তার করা হয়েছে, যার বিচার চলছে, তাকে কেন সাধারণ কারাগারে রাখা হবে? তিনিও তো সেনা কর্মকর্তা। তাকে যদি সাধারণ কারাগারে রাখা হয়, তাকে যদি সাধারণ প্রিজন ভ্যানে আনা হয়, তাহলে এই সেনা কর্মকর্তাদের এসি প্রিজন ভ্যানে কেন আনা হবে? তাদেরকে কেন সাব জেলে সেনা সদরে রাখা হবে? এই বৈষম্য কেন? এরকম কথাবার্তা, এরকম আলোচনাও কিন্তু চলছে। এরকম আলোচনা চলবে, এটাই স্বাভাবিক। এর মাঝে একটি ভিডিও আপনারা দেখে নিতে পারেন। আদালতে বিচার কার্য শেষে তাদেরকে নিয়ে আসা হচ্ছে, প্রিজন ভ্যানে আবার তোলা হচ্ছে। তখন অনেকটা সেনা কর্মকর্তাদের চেহারায় অনেকটা বিমর্ষ ভাব আমরা দেখেছি। এই ব্যাপারটা আওয়ামী লীগের প্রচারণা ব্যাপারে আলোচনা করব। তার আগে প্রথম আলো আইনজীবীদের বরাত দিয়ে যেটা বলছে সেটা হচ্ছে যে সেখানে আইনজীবীরা বলছেন যে আইনজীবীরা তাদেরকে গ্রেপ্তার করে আনা হয়নি, এটা বলছেন তারা আত্মসমর্পণ করেছেন। তারা বড় অফিসার, ঊর্ধ্বতন অফিসার, তারা যথেষ্ট সচেতন, বিদেশে চাকরি করার অভিজ্ঞতা রয়েছে, তারা জানেন যে আদালতের মাধ্যমে তারা নির্দোষ প্রমাণিত হবেন, তারা কোনো দোষ করেননি, প্রকৃত দোষীরা ভারতে পালিয়ে আছে। এবং তিনি পুলিশের আইজিপি, গ্রেপ্তার হওয়া আইজিপি এবং যিনি রাজসাক্ষী হয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তার কথা রেফারেন্স হিসেবে আইনজীবীরা যেটা বলেছেন সেটা হচ্ছে যে পুলিশের আইজিপি তার কথাতে এটা প্রমাণ করে দিয়েছে যে এই টোটাল যে ঘটনাগুলো ঘটেছে জুলাই আগস্টে, সেগুলো শেখ হাসিনা এবং স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশে হয়েছে। সুতরাং তারা এবং মেজর জেনারেল তারেক সিদ্দিকী, প্রধানমন্ত্রীর যে সামরিক উপদেষ্টা, এই তিনজনের নির্দেশেই মূলত ঘটনা ঘটেছে, যে তিনজন এখন দেশেই নাই, ভারতে রয়েছে। সুতরাং মূল দোষ হচ্ছে তাদের, এবং সাথে আরও কিছু লোকের নাম তারা বলেছেন যে মূল দোষ তাদের, এই আসামিদের যাদের কথা বলা হচ্ছে তারা দোষী নয়। এবার আসি আওয়ামী লীগের প্রচার বিষয়ে। আওয়ামী লীগের নেতাকর্মীরা কি একটু বেশি, মানে কি বলবো, যে একটু বেশি অসচেতন হয়ে পড়লেন কিনা? এই যে সেনা কর্মকর্তাদের এই বিচার নিয়ে একটি ভিডিও চিত্র ছড়িয়ে পড়েছে, সেটা হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ানের ভিডিও চিত্রটা আপনারা একটু দেখে নিতে পারেন। রামপুরা এলাকায় সম্ভবত সেটা 16ই জুলাই তাকে দেখা যাচ্ছে, লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ান, তাকে দেখা যাচ্ছে মুহুর্মুহুর গুলি ছুটতে, এবং অভিযোগ কিন্তু ওই মানে মানবতা বিরোধী অপরাধ, ওইটাকেও মিন করা হচ্ছে। এবং সেই গুলি ছোড়ার ভিডিওটা যখন ভাইরাল হয়ে গেছে, সেটাকে আমরা দেখছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আরও বেশি ভাইরাল করছে। কিভাবে? তারা বলতে চাচ্ছে যে রাজাকার যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে একমাত্র দেশপ্রেমী সেনা কর্মকর্তা হিসেবে এই লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ান, তিনি ভূমিকা রেখেছেন, তাকে সেলুট। এই কর্মকাণ্ডের জন্য তাকে বীরত্ব দিয়ে প্রচারণা চালাচ্ছেন। এই যে মানে নিজেরাই প্রমাণ দিচ্ছে যে এই গুলি তিনি চালিয়েছেন এবং তাকে বীর হিসেবে আখ্যা দিয়ে প্রচারণা চালাচ্ছে। এই প্রচারণার ফলে আদালতে যে আরো বেশি প্রতিষ্ঠিত হয়ে যাবে লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ান, আমি জানি না যে তার গুলিতেই রামপুরায় যে মানে মারা যাওয়ার ঘটনাগুলো ঘটেছিল তার গুলিতেই এগুলো ঘটেছে কিনা। যদি তার গুলিতে নাও ঘটে থাকে, এখন আদালতে আওয়ামী লীগের লোকজনের প্রচারণায় আরও বেশি স্টাবলিশ করা সম্ভব হবে প্রসিকিউশনের পক্ষে। দেখুন আওয়ামী লীগ কীভাবে উন্মত্ততা প্রকাশ করছে, এটাকে বীরত্বের কাজ বলে, যে কাজ মানবতা বিরোধী অপরাধ সেই কাজকে তারা বীরের কাজ হিসেবে প্রচার করছে। আমার মনে হয় যে আওয়ামী লীগের এই প্রচার লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ানের জন্য অনেক বড় বিপদ ডেকে আনলো, এবং তিনি যে নিশ্চিত করেই, অন্য 14 জনের কি হবে আমি জানি না, তিনি যে নিশ্চিত করেই ফেঁসে যাবেন, বিশেষ করে এই প্রচারণায় আরো বেশি স্টাবলিশড হয়ে যাবে, যেটাকে আওয়ামী লীগ বীরত্ব বীর হিসেবে দেখছেন, সেটাকে অপরাধ হিসেবে স্টাবলিশ করতে প্রসিকিউশনের যে কোনো সমস্যা হবে না, এটা বলাই যায়। সুতরাং আমার মনে হয় যে এই রাজনৈতিক যে মানে প্রচার প্রপাগান্ডা, সেই রাজনৈতিক প্রচার প্রপাগান্ডা করে বরং সেনা কর্মকর্তাদের আরো বেশি বিপদে ফেলে দিচ্ছে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা। দর্শক, এই খুব সকালে 8টার দিকেই আমরা তাদেরকে আদালতে হাজির করার সময় আমরা একটা ফটোকার্ড ইউটিউবে এবং ফেসবুকে দিয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম, যে আমরা এটা নিয়ে একটা আলোচনা করব, করে দেখার চেষ্টা করব যে আসলে কি হচ্ছে, কি হতে পারে। সেখানে আপনারা অনেকেই মতামত দিয়েছেন, অনেকেই বলার চেষ্টা করেছেন, অনেকে সরকারকে দোষারোপ করার চেষ্টা করেছেন, অনেকে সেনা প্রধানকে দোষারোপ করার চেষ্টা করেছেন, অনেকে বলেছেন যে সময়ের অপেক্ষা, সময় আসলে এগুলো সব পাল্টে যাবে। অনেকে আবার কেউ আবার বলেছেন যে এই মানে অপরাধের গুম নির্যাতন, এই যে অপরাধ, যে অপরাধে মামলা হয়েছে, সেই অপরাধের শাস্তি এই
সেনা কর্মকর্তাদের পেতে হবে। বহু রকম মন্তব্য আমরা পেয়েছি, আপনাদের মন্তব্যের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আপনাদেরকে ধন্যবাদ। এখন যেটা পরিবেশ তৈরি হলো, এখন যে পরিবেশের মধ্যে আমরা পড়তে চলেছি, তাতে একটা ভাবনা সরলভাবে যদি হিসাব করা যায় তাহলে একটা ভাবনা হতেই পারে, সেটা হচ্ছে যে সেনাবাহিনীর সঙ্গে সরকারের এটাকে কেন্দ্র করে যে দ্বান্দ্বিক অবস্থা তৈরি হয়েছিল, সেটা এই সেনা কর্মকর্তাদের সেনা সদরে রাখতে দেওয়ার মাধ্যমে এক ধরনের বোধহয় একটু উষ্ণতা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হলো কিংবা দেখা যেতে পারে। আবার এরকমও হতে পারে যে এটাকে কেন্দ্র করে একটা গুমোট পরিবেশ তৈরি হতেও পারে, যদিও আজকে প্রথমবারের মতো, এর আগে অন্য ভাষায় ব্যঙ্গভাবে বিদ্রুপের সুরে চিফ প্রসিকিউটরকে কথা বলতে দেখলেও সেনাবাহিনীর সম্পর্কে এক ধরনের মানে কি বলবো, কথাগুলো অসম্মানজনক কথাই মনে হয়েছিল এর আগে, কিন্তু আজকে তিনি বলেছেন যে এই সেনা অফিসারদের, অভিযুক্তদের মানে আদালতে হাজির করার মাধ্যমে সেনাবাহিনী খুবই ভালো একটা কাজ করেছে, তারা সহযোগিতা করেছে এবং তাদের এই সহযোগিতার জন্য সবাইকে, সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছে। খুবই মিষ্টি সুরে তিনি বলার চেষ্টা করেছেন যে সেনাবাহিনীকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন। এই কর্মকাণ্ডের মাধ্যমেও এক ধরনের সম্পর্কের উষ্ণতা তৈরি হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সেনা সদরে কি হচ্ছে এটা নিয়ে সেটা এখনই অনুমান করাটা খুব কঠিন। অনেকে তো অনেক কাঠি সরেস হয়ে এটাও বলছেন যে ঊর্ধ্বতন 15 সেনা কর্মকর্তাকে যখন বিচারের আওতায় নেওয়া হলো, এর পরের স্টেপ কি আরও ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা? ওয়াকারের অবস্থা দেখতে পাচ্ছি আমরা, সাথে দেখতে পাচ্ছি আমাদের ইউনূস সাহেব, তাদেরকে এই বিশেষ জেল বানানোর জন্য অনুমতি দিচ্ছেন। উনি অনুমতি দিচ্ছেন বাংলাদেশের যেটা কখনো নাই। এসি বাস, রঙও আলাদা, পুলিশ ভ্যানের রং নীল, নীল রঙ উনি রাখেন না, সবুজ রং দিয়েছে, তার উচ্চ অংশের লোক, এটা দেখানোর জন্য। তাহলে এটার ভিতরে আছে ইউনূস সাহেব আসলে, যারা ওদেরকে জেল খালাস করে দেওয়ার জন্য জানি বা উচ্ছন্নে বা সরাসরি একটা প্রভাবিত করার রোল প্লে করা যায়। আর সেই সাথে সবার উপরে ইন্ডিয়া তো আছেই, তার এই সবগুলো প্রতিষ্ঠানকে দিয়ে, ব্যক্তিদেরকে দিয়ে তিনি প্রভাবিত করার চেষ্টা করছেন এই জেলটাকে, এই বিচারটাকে। তাহলে পুরো জিনিসটা দাঁড়ালো কি আসলে? এই যে সারোয়ার সাহেব বলতেছেন যারা পালাইছে ওরাই অপরাধী, কারণ উনি শিওর যারা পালাইছে ওদেরকে তো আর কেউ ধরে আনতে পারবে না। ইন্ডিয়া তাদেরকে ছাড় দিত, কারণ সবগুলোর ডেস্টিনেশন হলো ইন্ডিয়া, সবগুলোর লোক হাসিনা সহ এই অপরাধীরা সবাই আশ্রয় নিয়ে বসে আছে ইন্ডিয়া, আর হুমকি দিতে আছে বাংলাদেশ, শুধু বসে আসছে না। আর সেইটার সাথে সর্বশেষ তাল দিতে দেখছি আমরা আমাদের সেনাপ্রধান, আমাদের সরকার প্রধান ইউনূস সাহেব, আর তাদের ফেরে পরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। আচ্ছা, আমি জিজ্ঞেস করি তাকে, আর কিছু পারে না পারে, পদ ত্যাগ করতে পারতেন নাকি? এই আবর্জনা মাথায় নেওয়ার তার কি দরকারটা ছিল আসলে? এই বুদ্ধিটুকু তার মাথায় আসে না যে তাকে দিয়ে করাই নিচ্ছে, এই আবর্জনা ঠেলায় নিচ্ছে, আবর্জনা বইবার কাজটা করাই নিচ্ছে ইউনূস সাহেব। কারণ উনি তো প্রধান উপদেষ্টারই আন্ডারে এক উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা। ফলে এই ঘটনার ভিতর দিয়ে তার গায়ে পুরো আবর্জনা, দাগ সব লেগে গেল। যারা যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট আছেন সবার গায়ে লাগছে। এটা আগামী দিনে বলতে পারবেন না যে আমরা এই কাজে জড়িত ছিলাম না। আর ঘুরে ফিরেছি একই কথা, আপনি আইনের শাসন বাংলাদেশে নাই, আইনের দৃষ্টিতে সবাই সমান আর থাকলেন না। আমরা গত কিছুদিন ধরে নানান ধরনের দেশি বিদেশি মানবাধিকার কর্মী দেখতে পাচ্ছি, তাদের সংগঠন দেখতে পাচ্ছি, তাদের স্টেটমেন্ট দেখতে পাচ্ছি। কোথায় তারা এখন? ইভেন বাংলাদেশের গুলো আবার কোথায়? গুণ ফুট নিয়ে এত বড় বড় আওয়াজ দেন, কমিশনের প্রধান বা কমিশনের ব্যক্তিত্ব হয়ে ভাব দেখাচ্ছে, স্যালারি ড্র করতেছে, আজকে কোথায় তারা? তাদের কোনো বক্তব্য নেই, পজিশন নেই। শুনেছি তো এক খান সাহেব ইন্ডিয়া পলায় বসে আছে, এটা তো একটা আজীব কাণ্ড। আর আপনি গুণ কমিশনের সদস্য, আপনি ইন্ডিয়া পলায় যে বসে থাকবেন কেন? এমন একটা সময় যখন আপনি বিবৃতি দেওয়ার কথা, এটা অবিচারের বিরুদ্ধে আপনি বিবৃতি দিবেন, তখন আপনি পলায় আছেন কেন ইন্ডিয়াতে? তাহলে এটা কোন বাংলাদেশ? কি চলতেছে এটা? এর আগামীর ভবিষ্যৎ কি এটা? এই দাগ সে বুঝতে পারবে? জাতা মাথা একটা বিচার করেও কি এই দাগ বুঝবে যে বাংলাদেশের গুণ খুবেন আসামিদেরকে আয়নাঘর বানাইছে, যারা সেই আসামিদের বিচার হয়েছে? এটা কি বলতে পারবো আমরা? মায়ের ডাক যারা করেছে তারা কি বলতে পারবে? তার কোথায় আজকে মুখটা বন্ধ কেন? তারা বুঝতেছেন না কি হচ্ছে এটা? তারাও কি কোনোভাবে এটির সাথে সমর্থন দিচ্ছে? আমি জানি না আসলে কি হচ্ছে। দেখা যাচ্ছে যে যারা যারা স্বার্থ সংশ্লিষ্ট লোক আছে তারা সকলেই এটির সাথে জড়িয়ে গেছে, যার বাইরে প্রকাশ্য সাইনবোর্ডটা হচ্ছে আসলে প্রথম আলো, আর ইন্টারনালি ইউনূস সাহেব গং সবাই, এই সবগুলো দিয়ে এই তথাকথিত একটা বিচার শুরু হলো আজকে সকাল থেকে। কলঙ্কের জমানা, বাংলাদেশের কলঙ্কের জমানা, বেইনসাফির কলঙ্কের জমানা শুরু হলো আজকে থেকে বাংলাদেশে কেউ আর ইনসাফ, ন্যায় বিচারের কথাটা বলে বুক ফুলায় দাঁড়াতে পারবে না। তার সমস্ত বন্দোবস্ত করা হলো সকাল। থ্যাংক ইউ।